আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.2 এর 15 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি ক্লাস 9-এর কোষে দেখি 3.2 এর 15 নাম্বার কোশ্চেন থেকে। চলো শুরু করি। 15 ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে, 2x প্লাস 3y ইকুয়ালস টু 12। এই সমীকরণটি লেখচিত্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লেখো। আচ্ছা, তাহলে তোমরা তো জানোই যে এক্স অক্ষকে কোনো বিন্দুতে যখন ছেদ করে, সাপোজ এটা যদি একটা গ্রাফ হয়, এরকম ধরো একটা গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখন যদি কোনো বিন্দুকে এখন 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 যদি কোনো বিন্দু, আচ্ছা হ্যাঁ কী দিয়েছে যে লেখচিত্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মানে লেখচিত্রটি এক্স অক্ষের কে ছেদ করবে মানে কি, নিশ্চয়ই যদি আমি এভাবে টানি তার মানে নিশ্চয়ই এই লেখচিত্রটা এক্স অক্ষকে যদি এই পয়েন্টে ছেদ করে তাহলে এই পয়েন্টটা এক্স অক্ষের ওপরে তো থাকবে, মানে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটা এক্স অক্ষের ওপর আছে বলেই তো এক্স অক্ষকে ওই পয়েন্টে ছেদ করতে পারছে। তাহলে এখন তোমরা জানো যে যদি কোনো বিন্দু এক্স অক্ষের ওপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দুটা ওয়াই স্থানাঙ্ক কী হয়ে যায়, অবশ্যই শূন্য হয়ে যায়। এটা তোমরা তো করেই আসছো যে যখন কোনো বিন্দু এক্স অক্ষের ওপর থাকবে, সেটা ঋণাত্মক দিকে হোক বা ধনাত্মক দিকে হোক, তার ওয়াই স্থানাঙ্ক অবশ্যই শূন্য হবে, মানে সেই ক্ষেত্রে বিন্দুটার ওয়াই ইকুয়ালস টু শূন্য হবে। তাহলে এখন আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু শূন্য বসিয়ে দেখবো যে এক্সের মানটা কী আসবে। তার মানে পাবো যে এক্সের মানটা যেটাই আসবে পাবো যে সমীকরণটির লেখচিত্রটা এক্স অক্ষকে ওই বিন্দুতেই হচ্ছে ছেদ করবে। ঠিক আছে, তাহলে করে দেখি। তাহলে এখানে তুমি এক নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এখন এখানে লিখবে যে একের লেখচিত্র এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করলে তার মানে ওই বিন্দুটা এক্স অক্ষের ওপরই আছে, না তো ছেদ করবে কী করে, তো এক্স অক্ষের ওপর থাকা মানে তার ওয়াই স্থানাঙ্ক শূন্য হয়ে যাওয়া। তাহলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার ওয়াই স্থানাঙ্ক কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে যে এখন সামনে, তাহলে তার ওয়াই স্থানাঙ্ক 0 হবে। তার মানে এখন এই একে ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে দেখি যে এক্সের কী মান আসছে। তাহলে আমি বলবো যে ওই বিন্দুটা এক্স অক্ষের ওপরই রয়েছে, 2x প্লাস 3 ইন্টু 0 ইকুয়ালস টু হচ্ছে 12, ঠিক আছে, বা 2x প্লাস 3 ইন্টু 0 মানে তো 0 ইকুয়ালস টু 12, মানে এখান থেকে হচ্ছে 2x ইকুয়ালস টু 12, বা তাহলে এখান থেকে আসছে x মানে কি 12/2 মানে হচ্ছে 6। তার মানে x মানে আসছে 6, তার মানে x স্থানাঙ্কটা কি 6 আর ওই বিন্দুটার y স্থানাঙ্ক কি 0। তার মানে সুতরাং বিন্দুটা, তার মানে আলটিমেটলি আমি স্থানাঙ্ক কি পাচ্ছি, তার মানে বিন্দুটির স্থানাঙ্ক, তার মানে x6 তার মানে x স্থানাঙ্ক হচ্ছে 6। আর আমি তো জানি যে এক্স অক্ষকে ছেদ করলে সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক তো শূন্য হবেই, সেই করে তো আমি x6 পেলাম। তাহলে সেই বিন্দুটার ছেদ করে তার স্থানাঙ্ক কি 6,0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। ঠিক আছে, একটু বুদ্ধি খাটানোগুলোকে চেষ্টা করতে হবে। নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা কী আছে, 2x মাইনাস 3y ইকুয়ালস টু 12, অনেকটা একই রকম অঙ্ক। এই সমীকরণের লেখচিত্রটি আবার ওয়াই অক্ষকে যে পয়েন্টে ছেদ করে তার স্থানাঙ্ক।
তো তোমরা এটাও জানো যে এখানে আমি ছোটো করে একটু বুঝিয়ে দিই, এইটা সাপোজ এক্স অক্ষ, এটা সাপোজ ওয়াই অক্ষ। তো যদি এখন এই সাপোজ এই সমীকরণটার লেখচিত্র যদি এইভাবে যায়, তার মানে এটা ওয়াই অক্ষকে সাপোজ এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এখন সেটা ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, যেই দিকেই হোক ওয়াই অক্ষের, তার মানে বিন্দুটা ওয়াই অক্ষের ওপরই অবস্থিত, কারণ না হলে ছেদ করছে কী করে ওয়াই অক্ষকে। তাহলে এখন কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের ওপর থাকে তার অটোমেটিক এক্স স্থানাঙ্ক 0 হয়ে যাবে। তাহলে আগেরটাই আমরা ওয়াই স্থানাঙ্ক 0 করেছিলাম, এখানে আমরা কি করব, এক্স স্থানাঙ্ক 0 করব। তাহলে এখানে লেখো যে এর লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার এক্স স্থানাঙ্ক 0 হবে। অবশ্যই, নাহলে সেই ওয়াই অক্ষের ওপর কী করে অবস্থিত হবে, ওয়াই অক্ষের ওপর অবস্থিত হওয়ার শর্তই তো তার এক্স স্থানাঙ্ক 0 হওয়া না। যেমন এক্স অক্ষের ওপর থাকা কোনো বিন্দুর মেন শর্ত হচ্ছে কি ওয়াই ইকুয়ালস টু 0 হওয়া, তেমনি ঠিক সেম ওয়াই অক্ষের ওপর থাকা কোনো বিন্দুর শর্ত হচ্ছে এক্স স্থানাঙ্ক 0 হবে, 0 হওয়া। আচ্ছা, এখানে লিখে দেবে যে যেহেতু বা এখন, যা খুশি। তার মানে আমরা এখন এই সমীকরণে 2-এ কী বসাবো, এক্স ইকুয়ালস টু 0। তার মানে 2-এ এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে পাই, আচ্ছা 2 ইন্টু 0 মাইনাস 3y ইকুয়ালস টু 12। 2 ইন্টু 0 মানে 0, 0 মাইনাস 3y করলে সেই মাইনাস 3y হবে, মানে মাইনাস 3y ইকুয়ালস টু 12। তাহলে আমি এখান থেকে সলভ করলে বিন্দুটা কী পাবো, ওয়াই স্থানাঙ্ক পাবো। আগেরটা কী পেয়েছিলাম, এক্স স্থানাঙ্ক, এবারে পাবো হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, তাহলে -4। তাহলে এখন বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক কী পেয়ে গেলাম, -4। আর আমরা জানি যে বিন্দুটার এক্স স্থানাঙ্ক তো 0, সেটা সেই শর্ত করে তো আমরা ওয়াই ইকুয়ালস টু -4 পেলাম। তাহলে সুতরাং নির্ণেয়, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক আলটিমেটলি কি, নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক তো 0, কারণ ওয়াই অক্ষের ওপর অবস্থিত, আর ওয়াই স্থানাঙ্ক -4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা করি। আচ্ছা, পরের কোশ্চেনটা কী দিয়েছে, 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত লেখো। এরকম টাইপের অঙ্ক 9, 10, 11 এরকম মানে ওই রকম দাগের কোশ্চেনে ছিল, আমার যতদূর মনে পড়ছে, আমি করিয়েছি। আচ্ছা, তো এখানে একবার করাই। তাহলে ফার্স্ট সমীকরণটা আমরা লিখে নিই যে 3x + 4y = 12, এটা হচ্ছে সমীকরণ। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ নাম দিই। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, এই সমীকরণের ওপর 3টে পয়েন্ট বের করব। আচ্ছা সরি, 3টে পয়েন্ট বের করার আগে আমাকে সমীকরণটাকে তো সাজাতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা কি করব, সমীকরণটাকে এক্স বা ওয়াই যে কোনো একটা আকারে সাজাবো, তার ওপর 3টে পয়েন্ট বের করব। 3টে পয়েন্টকে এখানে বসাবো, বসিয়ে একটা লেখচিত্র টানবো। লেখচিত্র এবার তারপর দেখবো অক্ষদ্বয়ের মধ্যে কী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তারপর তার ক্ষেত্রফল বার করব। আচ্ছা, তো আমি এটাকে যদি এক্সের আকারে প্রকাশ করি, তো এটা কেমন দেখতে হচ্ছে, 12 - 4y 3x, তাহলে বা x মানে হচ্ছে 12 - 4y বাই 3। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে 3টে পয়েন্ট বার করে নিই। আচ্ছা, যদি সাপোজ y 0 হয়, কত হবে, 4 × 0 0, 12 - 0 করলে 12, 12/3 করলে x 4 হবে। তারপর যদি y সাপোজ 3 হয়, 3 × 4 = 12, 12 - 12 0, 0/3 করলে 0 হবে। তারপরে সাপোজ ওয়াই যদি এখানে আমি 6 বসাই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4 × 6 = 24। ঠিক, আচ্ছা 24, 24 - 12 করলে হচ্ছে -12, -12/3, দাঁড়াও, 24 -12 -12 হচ্ছে -4। হ্যাঁ ঠিক, তাহলে এটা কত হচ্ছে, -4।
ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা কী পেলাম 4,0, তারপরের পয়েন্টটা 0,3, তারপরের পয়েন্টটা -4,6। তাহলে চলো স্থাপনগুলো শুরু করি। আচ্ছা, ফার্স্ট আমি এখানে অক্ষগুলোকে টেনে রেখেছি, নামটা দেওয়া হয়নি, নামটা দিইনি। এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ মানে এক্স অক্ষ, তোমরা তো জানোই, এত তুমি সব শিখে গেছো। এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। তো ফার্স্ট পয়েন্টটা কি 4,0, 1 2 3 4। একটু আগে বলছিলাম না, যেহেতু দেখো এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে বিন্দুটা কার ওপর থাকবে? এক্স অক্ষের ওপরই থাকবে, কারণ এর ওয়াই স্থানাঙ্ক 0 হওয়া মানে কি এর ওয়াই অক্ষ বরাবর না ঋণাত্মক দিকে না ধনাত্মক দিকে কোনো দিকের কোনো যাতায়াত নেই তো, কারণ ওয়াই তো 0, তাহলে এটা এক্স অক্ষের উপরে থাকবে। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 4,0। পরের পয়েন্টটা কি 0,3, এর আবার এক্স স্থানাঙ্ক 0, তার মানে বিন্দুটা ওয়াই অক্ষের ওপর থাকবে, তাহলে +3 মানে ওপরের দিকে 1 2 3, ও থেকে 3 ঘর ওপরের দিকে, মূল বিন্দু ও থেকে, তাহলে এটা হচ্ছে 0,3। তারপরের পয়েন্টটা কি -4,6। আচ্ছা 1 2 3 4, -4 6 ওপরের দিকে 1 2 3 4 5 6, এই পয়েন্টটা। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এই লেখাটাকে এখান থেকে সরিয়ে পাশে করে দিই, কারণ এখানে এখন সরলেখাটা আনবো। তো এটা কত ছিল 4,0। বেশ, তাহলে এখন আমরা 3টে পয়েন্ট তো পেয়ে গেলাম, এবার একটা সরলেখা দিয়ে 3টে পয়েন্টকে যুক্ত করে লেখচিত্রটা টেনে নিই। তাহলে এমনভাবে যুক্ত করবে যেন সরলেখাটা 3টে পয়েন্টের ওপর দিয়েই সমানভাবে যায়। দেখতে পাচ্ছ 3টে পয়েন্টের ওপর দিয়ে গেছে। তাহলে এখন সাপোজ আমি যদি সরলেখাটার নাম দিই হচ্ছে সাপোজ সিডি সরলেখা, তাহলে এখন সিডি সরলেখা বা হচ্ছে এটা সিডি লেখচিত্র কার? এই 3 নম্বর সমীকরণের। তাহলে এখন এই সিডি লেখচিত্র হচ্ছে এইটা, আর অক্ষগুলো কি? এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখন অক্ষগুলো আর এই লেখচিত্র দ্বারা গঠিত ত্রিভুজ কোনটা হচ্ছে? এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। ঠিক আছে, এটা সাপোজ নাম দিই হচ্ছে পি, এই পয়েন্টের নাম দিই হচ্ছে কিউ। তাহলে ত্রিভুজ ও পি কিউ, এই ত্রিভুজটা হচ্ছে এই সমীকরণটা, মানে এই সমীকরণের লেখচিত্র আর এই অক্ষ দুটো দ্বারা গঠিত ত্রিভুজ। তো এটা আমি আগে যখন এরকম অঙ্ক পেয়েছিলাম তখন আমি বুঝিয়েছিলাম, এখন একবার বলে দিই। তাহলে তাহলে এইরকম যে ত্রিভুজটা পেলাম, ত্রিভুজ ও পি কিউ, তাহলে ভালো করে দেখো এই ত্রিভুজের এই কোণটা কি 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো তাহলে এই ত্রিভুজের কোণ ওটা তো 90 ডিগ্রি, কারণ এটা তো লম্বভাবে রয়েছে। তাহলে এখন এই বাহুটা কি? যেটা 90 ডিগ্রির সঙ্গে লম্বা বাহু, এটা হচ্ছে যে লম্ব। তার মানে এখন এই ত্রিভুজের ও কিউ হচ্ছে লম্ব। আচ্ছা, ত্রিভুজটা কার ওপর দাঁড়িয়ে? এই বাহুটা ওপি, তাহলে ওপি হচ্ছে ভূমি। আর লম্বের উল্টো দিকের বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে এখন এখানে পি কিউ হচ্ছে অতিভুজ। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। ঠিক আছে, একদম মুখস্থ করে রাখবে, হাফ ইন্টু লম্ব। লম্ব মানে কি? লম্ব মানে এখানে হচ্ছে ও কিউ, আর ভূমি এখানে কি হচ্ছে? ওপি। এখন ওপি আর ও কিউ এর মান বার করো। ওপি মানে কি? দেখো ও থেকে পি এর ডিস্টেন্স ক ঘর? 1 2 3 4। তাহলে কারণ পি বিন্দু স্থানাঙ্ক তো 40, তাহলে এটা তো 4 ঘরই দূরত্ব হবে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা 4 একক। তার মানে ওপি কত? 4 একক। আর ও কিউ কত? ও কিউ হচ্ছে 1 2 3, 3 একক। ইকুয়ালস টু হাফ, তাহলে কাটাকুটি হয়ে এখান থেকে কত থাকবে? 3 দুকানে 6 একক। তাহলে ক্ষেত্রফলটা কত? 6 বর্গ একক, সরি। তাহলে এটাই কি আমাদের এখানে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এর পেছনে একটু রাফে বোঝালাম, তাহলে লিখে নিই। তো ফার্স্টে তো ওই লেখাগুলো তোমরা নিজেদের মতন করে বানিয়ে লিখে নেবে, যে ছক কাগজে এই টানলাম অক্ষ, এই বিন্দুগুলোকে নিলাম, স্থাপন করলাম, যোগ করে সরলেখাটা পেলাম। তারপর থেকে আমি লেখাচ্ছি, ঠিক আছে? ওটা উপরে লিখে নেবে। তাহলে এখন লিখি যে 3 নং সমীকরণের লেখচিত্র সিডি ও অক্ষ দ্বয় দ্বারা গঠিত ত্রিভুজটি হলো কি? ত্রিভুজ ও পি
কিউ, ত্রিভুজ ও পি কিউ। ঠিক আছে, তারপর লিখবে এখানে ত্রিভুজ ও পি কিউ এর ও কোণটা কি 90 ডিগ্রি, এই জন্য লম্ব কি ও কিউ হচ্ছে লম্ব। ঠিক আছে, ওপি হচ্ছে ভূমি, আমার লম্ব আর ভূমি নিয়ে কাজ। আচ্ছা, আর পি কিউ হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখন ওপি আর ও কিউ এর দূরত্বগুলো চাই, মানগুলো চাই। তাহলে এখন এই পি বিন্দু স্থানাঙ্ক কি ছিল 4,0, তাই তো ছিল। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। একবার তোমরা তাও দেখে নাও, এই দেখো 4, ছিল পি বিন্দু স্থানাঙ্ক, আর কিউ কত ছিল 0,3। তাহলে এখন 4 বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,0, তাহলে এখন ও থেকে বি বিন্দু দূরত্ব কত হবে 4 একক, সুতরাং ওপি কত 4 একক। আচ্ছা, আর কিউ বিন্দু স্থানাঙ্ক কত ছিল 0,3, তাহলে এখন ও কিউ কত হবে 3 একক। তাহলে সুতরাং ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, ফর্মুলা কি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, একক কি, একক হচ্ছে বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়, কারণ দুটো একক গুণ হয়, দুটো একক গুণ হলে কি হয়ে যায় বর্গ একক হয়ে যায়। তাহলে এখানে লম্ব আর ভূমি কি, হাফ লম্ব হচ্ছে ও কিউ আর ভূমি হচ্ছে ওপি, বর্গ একক। আচ্ছা, ও কিউ মানে হচ্ছে হাফ 3 ইন্টু 4 বর্গ একক। তাহলে এটা কাটাকুটি করো 2, এটা কত হচ্ছে 3 দুগুণে 6 বর্গ একক। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম যে লেখচিত্রটি আর অক্ষগুলো দ্বারা গঠিত ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত 6 বর্গ একক। তো আশা করি বুঝতে পারলে। তাহলে পরের কোশ্চেনটা করি। 4 নাম্বার কোশ্চেনটা হলো 6 - 2 এই বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। আচ্ছা, এখানে কিন্তু এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক চাইনি। ঠিক আছে, এক্স স্থানাঙ্ক হলে 6 হতো, ওয়াই স্থানাঙ্ক হলে -8 হতো, বাট এখানে কি চেয়েছে দূরত্ব চেয়েছে। এক্স অক্ষ থেকে কতটা দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্ব, এরকম দূরত্ব। তো দূরত্ব আর স্থানাঙ্ক দুটো আলাদা, তো এটাকে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, তাহলে আগে আমরা বিন্দুটাকে স্থাপন করে নিই। এখানে আমি অক্ষটা টেনে রেখেছি, অক্ষগুলো জাস্ট আমার এখানে নামগুলো দেওয়া হয়নি। আচ্ছা, এক্স ও এক্স ড্যাশ এটা এক্স অক্ষ, তো আমরা জানোই এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। তো বিন্দুটা কি আছে 6,8, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্ট হচ্ছে 6,8, সরি 6,-8, মাইনাস বলতে ঋণাত্মক দিকে এসছি। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এই বিন্দুটা এক্স অক্ষ কোনটা, এইটা, এটা তো এক্স অক্ষ। তাহলে এখন এই বিন্দুটা তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা হবে, এরকম বরাবর হবে। তাহলে আমি যদি এরকম বরাবর যদি ঘর কাউন্ট করি, একটু একা বেঁকা হয়েছে লাইনটা, তাহলে দেখো কটা ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। তার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব কত 8 একক। এখানে আবার ঋণাত্মক পজিটিভ ধনাত্মক সব ঢোকাবে না, জাস্ট দূরত্ব বলেছে। তার মানে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, সবসময় পজিটিভই হয়, মানে ধনাত্মক হয়। তাহলে এটা দূরত্ব কত এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত 8 একক। ঠিক আছে, এবার নেক্সট বলেছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলে কেমন হবে, এইটা হচ্ছে কাছাকাছি ওয়াই অক্ষ। তাহলে আমরা এইখান থেকে ডিস্টেন্স কাউন্ট করি, কেমন হবে এইরকম টাইপের হবে। তো দেখো কটা ঘর হচ্ছে 1 2 3 4 5 6, 6 একক। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত 6 একক, আর এক্স অক্ষ থেকে দূরত্ব কত 8 একক। ঠিক আছে, তাহলে লিখে নাও। সুতরাং 6-8 বিন্দুটির
এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে কেন বলছিলাম যে স্থানাঙ্ক দূরত্ব আলাদা? দেখো স্থানাঙ্ক হলে এক্স স্থানাঙ্ক 6 হতো, কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক, পুরো উল্টে গেল ব্যাপারটা। এর জন্যই বলছি যে কখনো স্থানাঙ্ক আর দূরত্বের মধ্যে গুলিয়ে ফেলবে না। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক, আর হচ্ছে যে এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক। লিখে দিই -6, -8। ঠিক আছে, দূরত্ব কত? 6 একক। ঠিক আছে, তাহলে এবার পরে কোশ্চেনটা করি। এক্স ইকুয়ালস টু ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান। প্রথম কথা তো আগে আমি সমীকরণটা লেখচিত্র গঠন করি, তারপর তোমরা বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি এক্স ইকুয়ালস টু ওয়াই, তাই তো? এটা হচ্ছে সমীকরণ, তো 5 নম্বর সমীকরণ নাম দিই। তার মানে এখানে আমি আমি এখানে যদি ওয়াইয়ের মান 0 বসাই, তার মানে এক্স 0 হবে, কারণ সমীকরণটার মানে হচ্ছে এক্স আর ওয়াই একে অপরের সঙ্গে সমান। তার মানে যদি আমি সাপোজ ওয়াই 2ও বসাই, তাহলে এক্স 2 হবে। যদি সাপোজ ওয়াই 4 বসাই, তাও ওয়াই 4 বসালেও এক্স 4 হবে, কারণ এক্স আর ওয়াই তো একে অপরের সঙ্গে সমানই, তো এক্স সমান সমান ওয়াই। যদি ওয়াই 6 বসাই, এক্সও 6 হবে। তাহলে এটা আমি লেখচিত্রটা গঠন করে নিই। আচ্ছা, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। আমাকে দেখতে বলেছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে, মানে এই দিকে ধনাত্মক দিক কোনটা? এই দিকটা তো পজিটিভ দিক, আর এই দিকটা হচ্ছে নেগেটিভ দিক। কোন দিকের সঙ্গে? পজিটিভ দিক, মানে ও এক্সের দিকে। আচ্ছা, তাহলে লেখচিত্রটা টেনে নিই। ফার্স্ট পয়েন্টটা কি আছে? 2,2। আচ্ছা, 1 2 1 2 এই পয়েন্টটা। আচ্ছা, এটা 2,2। তারপরের পয়েন্টটা 4,4, 2 3 4 1 2 3 4 এই পয়েন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে 4,4। তারপরের পয়েন্টটা কি আছে? 6,6, 5 6 1 2 3 4 5 6 এই পয়েন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে 6,6। তাহলে এখন একটা সরলরেখা দিয়ে এই 3টে পয়েন্টকে যুক্ত করলে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটাই হবে এই সমীকরণটির লেখচিত্র। দেখো, সরলরেখা দিয়ে 3টে পয়েন্টকে যুক্ত করে দিলাম। এই 5 নম্বর সমীকরণের লেখচিত্র, সাপোজ এটার নাম দিই হচ্ছে এবি সরলরেখা। তাহলে এখন এবি সরলরেখাটাই হলো 5 নাম্বার লেখচিত্র। লেখো, সুতরাং 5-এর লেখচিত্র হলো এবি সরলরেখা। এটার ওপরে তোমরা যদি ওই ছক কাগজ করে ওই লেখাটা লিখতে চাও, তাহলে লিখে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে 5-এর লেখচিত্র হলো এই এবি সরলরেখা। ঠিক আছে, এখন এই এবি সরলরেখাটা বলেছে যে এই লেখচিত্রটি এক্স অক্ষে ধনাত্মক দিকে, তাহলে কোনটা পড়ছে? এই দিকটা পড়ছে, এই দিকটা পড়ছে ও এক্সের দিকটা। এই এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে দিকটা তো পজিটিভ দিক। কি কোণ উৎপন্ন করছে তার মান, তার মানে এই যে কোণটা উৎপন্ন করছে ধনাত্মক দিকের সঙ্গে তার মান। ঠিক আছে, এখন ধরো আমি এই যে লাস্ট যে পয়েন্টটা রয়েছে, আমি এখান থেকে এখানে একটা সরলরেখা টানলাম এক্স অক্ষের উপর। তা দেখো, এখানটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। তো সাপোজ এই ত্রিভুজটার নাম দিয়ে হচ্ছে ও পি কিউ ত্রিভুজ। ঠিক আছে, এই যে লেখচিত্রটি থেকে যে এই যে ত্রিভুজটা আমরা টানলাম, আমাকে মেনলি এই কোণটার মান চেয়েছে। ধনাত্মক দিকের সঙ্গে কোন উৎপন্ন করেছে? এই কোণটা। এক্স অক্ষে ধনাত্মক দিক কোন কোণটা? এই কোণটা। কোণ ও এর মান আমার কাছে চেয়েছে যে এই মানটা কত, কোণ ও কত, এটাই আমার অ্যান্সার চাই। আচ্ছা, কী করে বার করবো? দেখো, এই যে আমি যে ত্রিভুজটা টানলাম, এই যে আমি যে ত্রিভুজটা টানলাম, মানে আমি এই যে কিউ বিন্দু থেকে এই যে এক্স অক্ষের ওপর যে লম্বটা টানলাম, সেটা পি বিন্দুতে ছেদ করলো এক্স অক্ষকে। তা যেহেতু লম্ব, তার মানে কোণ পি এর মান কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটা একটা কি ত্রিভুজ হয়ে যাচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো তার মানে এখানে ত্রিভুজ, আচ্ছা আমি এখানে করি, তার মানে এখানে ত্রিভুজ ও পি কিউ এর কোনটা? কোণ পি হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমি তো লম্ব টেনেছি, লম্ব তো 90 ডিগ্রি হয়। আচ্ছা বেশ, তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কী হয়? 180।
তার মানে এই ত্রিভুজটার কোণ ও প্লাস কোণ পি প্লাস কোণ কিউ কত হওয়া উচিত ছিল? 180 ডিগ্রি। তার মধ্যে কোণ পিটা কত? 90 ডিগ্রি। তার মানে কোণ ও প্লাস কোণ কিউ মানে কত হবে? 180 ডিগ্রি মাইনাস কোণ পি। আমি যদি কোণ পির মানটা বসিয়ে দিই তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ ও আর কোণ কিউ এই দুটো কোণ, তার মানে কোণ ও আর কোণ কিউ এই দুটো কোণ একসঙ্গে হচ্ছে 90 ডিগ্রি। দেখো কোণ ও আর কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এখানে তা লিখে দিই। সুতরাং তার মানে কোণ ও প্লাস কোণ কিউ মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ মিললে কত হচ্ছে? 90 ডিগ্রি। এবার একটা জিনিস দেখো, ও থেকে পি এর ডিস্টেন্স কত? 1 2 3 4 5 6 6 একক ওপি। আর পি থেকে কিউ এর ডিস্টেন্স কত? 1 2 3 4 5 6 এটাও 6 একক। তার মানে আমি বলতে পারি এই সমকোণী ত্রিভুজটার এই ওপি সমান সমান ও কিউ দুটোর বাহুর মান সমান। তার মানে সুতরাং ত্রিভুজ ও পি কিউ এর দুটো বাহু ওপি সমান সমান ও কিউ কত? 6 একক। এখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ওপি হচ্ছে ভূমি, ও কিউ হচ্ছে লম্ব। এই দেখো ত্রিভুজটা যার উপর দাঁড়িয়ে ওপি ভূমি, আর যে লম্ব বাহুটা পি কিউ হচ্ছে লম্ব। সরি, এটা ও কিউ হবে না, এটা পি কিউ হবে, এটা ভুল করেছি। তাহলে এখন ওপিও 6 আর পি কিউ হচ্ছে 6, ঠিক আছে। তার মানে এবার এই ধর্মটা তোমরা হয়তো জানো যে ত্রিভুজে সমান সমান বাহুর উল্টো দিকের কোণগুলো এক অপরের সঙ্গে সমান হয়। মানে এই যেহেতু ওপি বাহু আর পি কিউ বাহু এক অপরের সঙ্গে সমান, তাই ওপির উল্টো কোণ কোনটা? কিউ কোণ। আর পি কিউর উল্টো কোণ কোনটা? কোণ ও। এই দুটো মানে কোণ কিউ আর কোণ ও এক অপরের সঙ্গে সমান হবে। উল্টো মানে বিপরীত কোণ, মানে বিপরীত দিকের কোণ। তার মানে এখানে লিখবে যেহেতু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো একে অপরের সাথে সমান হয়, সুতরাং যেহেতু কে কে সমান? ওপি আর পি কিউ এই দুটো বাহুর দৈর্ঘ্য এক অপরের সঙ্গে সমান, তাহলে ওপির উল্টো দিকের কোণ কি? কোণ কিউ। আর পি কিউর উল্টো দিকের কোণ কি? কোণ ও। তার মানে কোণ কিউ আর কোণ ও এক অপরের সঙ্গে সমান হবে। তাহলে আবার আমরা একটু আগে বার করলাম না যে কোণ ও প্লাস কোণ কিউ দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। আমরা একটু আগে বার করলাম যে কোণ ও প্লাস কোণ কিউ কত ছিল? 90 ডিগ্রি। আমার চাই কোণ ও এর মান কত, ওটাই হচ্ছে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটাই। তার মানে আগে যদি আমি কোণ কিউ এর জায়গায় কোণ ও লিখতে পারি, কারণ যেহেতু কোণ ও মানে কোণ কিউ 90 ডিগ্রি। কেন কি? যেহেতু কোণ ও মানে হচ্ছে কোণ কিউ। আচ্ছা এবার তার মানে দুটো কোণও যোগ করলে কত হচ্ছে? 2 কোণ ও ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে কোণ ও মানে কি? 90 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে কোণ ও, সেটার মান কত? 45 ডিগ্রি। তার মানে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে তার মান কত? কোণ ও 45 ডিগ্রি। এবং যেহেতু ও আর কিউ একে অপরের সঙ্গে সমান, তাহলে কোণ কিউও হবে 45 ডিগ্রি। যদিও ওটা চাইনি, জাস্ট আমার কাছে কোণ ও এর মানটাই চেয়েছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। লিখে দেবে। সুতরাং 5-এর লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত? 45 ডিগ্রি।
তাহলে আগে চিনতে হবে যে এক্সের ধনাত্মক দিকের সঙ্গে কোন কোন উৎপন্ন করছে। তা দেখবে এক্সের ধনাত্মক দিক আর ওই যে লেখচিত্রটা টানলাম তার মাঝখানের কোনটা কি, কোন ও। এরপর এখান থেকে আমরা লম্ব টেনেছি। আচ্ছা এই লাইনটা এখানে লেখা হয়নি, তো এখানে লিখে দেবে এখন কিউ মানে 6,6 বিন্দু থেকে এক্স অক্ষের ওপর পি লম্ব টানলাম। কারণ এখানে তার ত্রিভুজ ও পি কিউ, পি বিন্দু কি, কিউ বিন্দুকে এটা আমাকে জানানো তো দরকার আছে। এক্স অক্ষের ওপর পি লম্ব টানলাম, তারপর এখান থেকে লিখবে যে সুতরাং ত্রিভুজ ও পি কিউ এর তার মানে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা, এবং তোমরা আগের অঙ্কগুলোও বুঝতে পেরেছো। তাও না বুঝতে পারলে আরেকবার দেখে নাও, তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এই ভিডিওতে আমি এত অবধি শেষ করলাম। এর পরের ভিডিওতে আমি এরপরে নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব। তো তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।